ঘড়ির কাঁটা মেপে মাত্র 180 মিনিট। কোনো এলাহি ভোজ নেই, নেই কোনো বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাধারণত কোনো রাষ্ট্রের প্রধান অন্য দেশে গেলে কয়েকদিনের সফর হয়, দীর্ঘ আলোচনা হয়, কিন্তু এখানে সবটাই হলো ঝড়ের গতিতে। অথচ এই 3 ঘন্টার প্রতিটি সেকেন্ড আজ কম্পন ধরাচ্ছে মিডল ইস্ট থেকে ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে। প্রশ্ন একটাই, কি এমন মহাপ্রলয় ঘটে গেল এই 3 ঘন্টায়, যা গোটা বিশ্বের জিওপলিটিক্যাল ব্যালেন্স বদলে দেওয়ার ক্ষমতা রাখে? আজ আমরা পর্দার আড়ালের সেই সত্যগুলো উন্মোচন করব, যা হয়তো আপনার মূলধারার সংবাদ মাধ্যম এড়িয়ে গেছে। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো হালকা খবর নিয়ে আলোচনা করব না। আজ কোনো ভিডিও ফুটেজ বা ব্রেকিং নিউজের স্ক্রল নেই, কারণ যখন বিষয়বস্তু গভীর হয় তখন শুধু যুক্তির তীক্ষ্ণতা আর তথ্যের ভারই যথেষ্ট। আজ আমরা আলোচনা করব ভারতের ক্রমবর্ধমান কূটনীতির সেই সাইলেন্ট পাওয়ার নিয়ে, যা বিশ্বমঞ্চে ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। চলুন সরাসরি সেই 3 ঘন্টার রহস্য ভেদ করি। বন্ধুগণ, ডিপ্লোম্যাটিক প্রোটোকল অনুযায়ী যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশে আসেন, তখন সেটাকে বলা হয় স্টেট ভিজিট। এখানে আতিথেয়তার একটা দীর্ঘ তালিকা থাকে। রেড কার্পেট থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজ, দীর্ঘ প্রেস কনফারেন্স। কিন্তু 19শে জানুয়ারি 2026-এর এই সফরে আমরা যা দেখলাম তা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল। ইউনাইটেড আরব আমিরাতস এর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ভারতে এলেন এবং মাত্র 3 ঘন্টা পর ফিরে গেলেন। এই সংক্ষিপ্ত সফরই প্রমাণ করে যে ভারত এবং ইউএইর সম্পর্ক এখন আর শুধু ফর্মালিটিতে আটকে নেই। এটা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক ফোনে কাজ হয়, দীর্ঘ আলোচনার প্রয়োজনই পড়ে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পালাম এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করলেন। আপনি যদি খেয়াল করেন, প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত আতিথেয়তা শুধু একটা সৌজন্য নয়, এটা একটা স্ট্র্যাটেজিক মেসেজ। যখন বিশ্বের অন্যতম শক্তিশালী তেল সমৃদ্ধ দেশের নেতা এবং বিশ্বের দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির নেতা কোনো ক্যামেরা বা সংবাদ মাধ্যমের চাকচিক্য ছাড়াই নিভৃতে আলোচনায় বসেন, তখন বুঝতে হবে বড় কিছু একটা কুক হচ্ছে। একে বলা যেতে পারে বিজনেস লাইক ডিপ্লোমেসি। ঠিক যেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু যখন খুব জরুরি দরকারে আপনার বাড়িতে আসে, সে চা খাওয়ার সময়ও ভুলে যায়, কিন্তু আসার উদ্দেশ্যটা থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএইর প্রেসিডেন্টের এই সফর ছিল ঠিক তেমনই এক সার্জিক্যাল ডিপ্লোম্যাটিক স্ট্রাইক। অনেকে প্রশ্ন করেন, এই ছোট ছোট আরব দেশগুলোর পেছনে ভারত কেন এত সময় দিচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে সংখ্যার মধ্যে। আজ ভারতের ট্রেড প্রোফাইল যদি দেখেন, তাহলে দেখবেন 1 নম্বরে আছে ইউএসএ, 2-এ চায়না এবং 3-এ নিজের জায়গা পাকা করে রয়েছে ইউএই। গত অর্থবর্ষেই আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য অর্থাৎ বায়োল্যাটারাল ট্রেড $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আর লক্ষ্য কি জানেন? 2032 সালের মধ্যে এটাকে $200 বিলিয়ন নিয়ে যাওয়া। এটা কোনো সাধারণ সংখ্যা নয়, এটা মানে হলো ভারতের লাখ লাখ মানুষের কর্মসংস্থান, আমাদের এনার্জি সিকিউরিটি এবং ভারতের বাজারে বিশাল অঙ্কের বিনিয়োগ। ইউএই শুধু আমাদের তেল দেয় না, তারা আমাদের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করে। ভাবুন তো, আমাদের দেশের কোনো সাধারণ ব্যবসায়ী যখন ব্যবসা বাড়াতে চান, তিনি এমন একজনকে খোঁজেন যার হাতে মূলধন বা ক্যাপিটাল আছে। ইউএইর কাছে সেই গগনচুম্বী মূলধন আছে, আর ভারতের কাছে আছে বিশাল বাজার এবং প্রতিভাবান যুবশক্তি। এই দুয়ের মিলনই ভারতকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। এই 3 ঘন্টায় যে 7টি মূল চুক্তি বা সমঝোতা হয়েছে, তার প্রতিটি ভারতের ভবিষ্যতের জন্য একটি ব্রহ্মাস্ত্র। চলুন এগুলো একটু সহজ করে বুঝে নিই। প্রথমত, স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ, লেটার অফ ইন্টেন্ট। ভারত এখন আর শুধু অস্ত্রের ক্রেতা হয়ে থাকতে চায় না, আমরা এখন কো প্রডিউসার হতে চাই। ইউএইর সাথে এই চুক্তি মানে হলো ভবিষ্যতে আমাদের মাটিতে তৈরি হওয়া অত্যাধুনিক সমরাস্ত্র মরুর দেশগুলোতে রপ্তানি হবে। এর মাধ্যমে ভারত তার ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেসকে আরও শক্তিশালী করছে। দ্বিতীয়ত, সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন। এটা নিয়ে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলোতে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ চলছে। কেন? কারণ পরমাণু চুক্তি বা নিউক্লিয়ার পাওয়ার মানেই হলো ভূ রাজনৈতিক স্বাধীনতা। ভারতের সম্প্রতি পাস হওয়া শান্তি অ্যাক্ট 2025-এর উপর ভিত্তি করে এই সহযোগিতা গড়ে উঠছে। ইউএই তাদের পরমাণু চুল্লির রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য ভারতের অভিজ্ঞতার উপর ভরসা করছে। এটা ভারতের পারমাণবিক প্রযুক্তির বিশ্বজয়ের এক অন্যতম বড় ধাপ। তৃতীয়ত, এআই অ্যান্ড সুপার কম্পিউটার ক্লাস্টার।
ভারতের সিডিএসি এবং ইউএইর G42 কোম্পানি মিলে ভারতে এক বিশাল সুপার কম্পিউটিং হাব তৈরি করতে চলেছে। আজকের যুগে যার কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণ থাকবে সেই আগামী দিনে পৃথিবী শাসন করবে। ভারত এবং ইউএই মিলে সেই ডিজিটাল ফিউচার নিজেদের কবজায় নিতে চাইছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডেটা সেন্টার ইনভেস্টমেন্ট। বলা হয় ডেটা ইজ দ্য নিউ অয়েল। আর ইউএই টাকা যখন ভারতের এই ডেটা সেন্টারগুলোতে লাগবে তখন ভারতের তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর এক অভাবনীয় গতি পাবে। চতুর্থত, এলএনজি সাপ্লাই এগ্রিমেন্ট। বছরে 5 লক্ষ মেট্রিক টন লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি দেওয়ার প্রতিশ্রুতি। ভাবুন তো, যখন বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়, তখন আমাদের মতো আম জনতার পকেটে টান পড়ে। এই দীর্ঘমেয়াদী চুক্তিগুলো নিশ্চিত করে যে আমাদের দেশের অর্থনীতির চাকা কোনো পরিস্থিতিতেই থমকে যাবে না। এটি হলো প্রকৃত ন্যাশনাল সিকিউরিটি। এবার আসি আসল খেলায়, জিওপলিটিক্স। বর্তমানে মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্ট একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। একদিকে ইরান বনাম ইসরায়েলের ছায়াযুদ্ধ, অন্যদিকে সিরিয়ার শাসন ব্যবস্থার পরিবর্তন, আর গাজা সংকট তো আছেই। এই অশান্ত পরিস্থিতিতে প্রতিটি দেশ নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ইউএইর সবচেয়ে বড় প্রতিবেশী হলো সৌদি আরবিয়া। সৌদি আরব এবং ইউএইর মধ্যে ইদানিং কিছুটা স্বার্থের সংঘাত দেখা দিচ্ছে, বিশেষ করে ইয়েমেন ইস্যু নিয়ে। সৌদি আরব সম্প্রতি পাকিস্তানের সাথে একটি ডিফেন্স আন্ডারস্ট্যান্ডিং করেছে। পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, তাই সৌদির পেছনে পাকিস্তানের সেই নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক ছাতা আছে। এখন আপনি যদি ইউএইর প্রেসিডেন্ট হতেন, আপনি কি চাইতেন না যে আপনার পাশেও এমন একজন শক্তিশালী বন্ধু থাকুক যার পারমাণবিক ক্ষমতা আছে এবং যে কোনো চাপের মুখে উন্নতি স্বীকার করে না? ভারত হলো সেই বন্ধু। ভারতের কোনো এক্সপেনশনিস্ট এজেন্ডা নেই। ভারত কোনো দেশে সরকার বদলাতে যায় না। ভারত শুধু চায় স্থিতিশীলতা। ইউএই জানে বিপদে পড়লে আমেরিকা হয়তো শর্ত চাপাবে, কিন্তু ভারত তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। বিশ্বের বড় বড় শক্তিগুলোর দিকে তাকালে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন। আমেরিকা কোনো দেশকে সাহায্য করলে তার বদলে সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়। চীন কোনো দেশে বিনিয়োগ করলে সেই দেশকে ঋণের জালে অর্থাৎ জেব ট্র্যাপে ফাঁসিয়ে দেয়। কিন্তু ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখে। আমরা আমেরিকার বন্ধু হয়েও রাশিয়ার সাথে তেল কিনতে পারি, আবার ইসরায়েলের সাথে বন্ধুত্ব রেখেও ফিলিস্তিনের অধিকার নিয়ে কথা বলতে পারি। এই যে স্বতন্ত্র বিদেশ নীতি, এটাই ভারতকে আরব দেশগুলোর কাছে আকর্ষণীয় করে তুলেছে। ইউএই দেখছে যে ভারত এখন আর শুধু গ্রহীতা নয়, ভারত এখন দাতা এবং নেট সিকিউরিটি প্রোভাইডার। ভারত মহাসাগরে দস্যু দমন হোক বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সাহায্য, ভারত সবসময় প্রথম সারিতে থাকে। ইউএইর প্রেসিডেন্ট কেন 3 ঘন্টায় সব চুক্তি সই করলেন? কারণ ভারতের উপর তাদের ভরসা এতটাই যে কোনো দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই। অনেকে মনে করছেন ভারত কি তবে সৌদির বিপক্ষে গিয়ে ইউএইকে মদদ দিচ্ছে? একদমই না। এটা ভারতীয় কূটনীতির এক বিশাল ম্যাজিক। ভারত সৌদি আরবকেও সমান গুরুত্ব দেয়। মনে আছে অপারেশন সিন্ধুর কথা? যখন সুদান থেকে ভারতীয়দের উদ্ধার করা হচ্ছিল, তখন সৌদি আরব আমাদের কতটা সাহায্য করেছিল। ভারত আসলে মধ্যপ্রাচ্যে কোনো পক্ষ নিচ্ছে না। ভারত সেখানে একটা ব্রিজ বা সেতু হিসেবে কাজ করছে। ভারতের শক্তি হলো তার বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি। আমরা কারো পাপেট নই, কারো প্রক্সি নই। ভারতের এই জাতীয়তাবাদী অবস্থান আজ বিশ্বের দরবারে আমাদের সম্মানের আসনে বসিয়েছে। ইউএইর সাথে এই চুক্তিগুলো আসলে সৌদির বিরুদ্ধে নয়, এবং গোটা অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার জন্য একটি স্তম্ভ। যখন দুটি শক্তিশালী এবং স্থিতিশীল দেশ একজোট হয়, তখন বাকিদেরও সেই পথে হাঁটতে হয়। এই 3 ঘন্টা শুধু কতগুলো কাগজ সই নয়, এটা গোটা বিশ্বের জন্য একটা বড় সিগন্যাল। প্রথম সিগন্যাল ওয়াশিংটনের জন্য। ভারত এখন নিজের সুরক্ষার জন্য কারোর দিকে তাকিয়ে থাকে না। আমরা নিজেদের টেকনোলজিক্যাল সভারেনিটি তৈরি করেছি। দ্বিতীয় সিগন্যাল চীনের জন্য। ভারতের প্রতিবেশী আরব দেশগুলো এখন ভারতের ঘনিষ্ঠ মিত্র। চীনের স্ট্রিং অফ পার্লস নীতিকে ভারত তার কূটনৈতিক চাল দিয়ে রুখে দিচ্ছে। তৃতীয় সিগন্যাল পাকিস্তানের জন্য। পাকিস্তান যখন তাদের পারমাণবিক অস্ত্রকে ভাড়ায় খাটাতে চায়, ভারত তখন তার প্রযুক্তি এবং অর্থনীতিকে শান্তির কাজে লাগায়। বিশ্বের দেশগুলো এখন বুঝে গেছে যে আসল শক্তি বন্দুকের নলে নয়, অর্থনীতির শক্তিতে থাকে। এই 3 ঘন্টা সফর প্রমাণ করে দিল যে ভারত এখন বিশ্বের এক নতুন মেরু বা পোল অফ স্টেবিলিটি।
আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং প্রশাসনের এই নিভৃত এবং কার্যকরী কাজ ভারতের 1.4 বিলিয়ন মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করছে। গুজরাটের ঢোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়নে যখন ইউএইর বিনিয়োগে আন্তর্জাতিক বিমানবন্দর বা স্মার্ট টাউনশিপ তৈরি হবে, তখন তার সুফল পাবে আমাদের দেশের সাধারণ মানুষ। ভিডিওর শেষে এসে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় ভারতের এই সফট পাওয়ার এবং হার্ড পাওয়ারের মিশেলই কি ভারতকে আগামী দিনে মিডল ইস্টের প্রধান নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি অ্যাঙ্কার হিসেবে গড়ে তুলবে? এই 3 ঘন্টার সমঝোতা কি আগামী 30 বছরের বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের যুক্তি আমাদের সমৃদ্ধ করে। যদি আজকের এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন যে খবর শুধু জানার জন্য নয়, বোঝার জন্য, তাহলে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। আমি সুশোভন সবসময় চেষ্টা করি খবরের পেছনের আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরতে। মনে রাখবেন, দেশ যখন এগিয়ে যায় তখন প্রতিটি নাগরিকের গর্বিত হওয়া উচিত। ভারতের এই উত্থানে আপনিও শরিক হন। নিজের খেয়াল রাখুন, ভারতের শক্তিকে জানুন এবং ভারতকে নিয়ে গর্ব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।